কোটা সংস্কারে আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী, জানালেন আইনমন্ত্রী। আপিল বিভাগে শুনানি এগিয়ে আনতে রোববার আবেদন করবেন অ্যাটর্নি জেনারেল। কমপ্লিট শাটডাউনে বিক্ষোভ সংঘাতে অচল ঢাকা। আন্দোলনকারী পুলিশ দফায় দফায় সংঘর্ষ, ব্র্যাক সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে উত্তেজনা। যাত্রাবাড়িতে আহত 2, রণক্ষেত্র কয়েকটি জেলা। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় আগামী 21, 23 ও 25 জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত। পরবর্তীতে জানানো হবে নতুন তারিখ। সারা দেশে বন্ধ মোবাইল ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব নিয়ন্ত্রণে এমন সিদ্ধান্ত, জানালেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। বিতর্কিত কন্টেন্ট না সরানোয় অসন্তোষ। এবং সমুদ্র সীমার অধিকার নিয়ে 75-এর পর কোনো সরকারি কাজ করেনি বললেন প্রধানমন্ত্রী। সুনীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার, দেশি বিদেশি বিনিয়োগের আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। কোটা আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যে কোনো সময় আলোচনায় বসতে রাজি সরকার। গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জাতীয় সংসদের টানেল গেটে সাংবাদিকদের তিনি কথা বলেন। নীতিগতভাবে সরকার কোটা সংস্কারের পক্ষে বলেও জানান মন্ত্রী। আমরা তাদের এই আলাপ আলোচনার প্রস্তাবে তাদেরকে স্বাগত জানাই। মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের এই প্রস্তাবের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে বসব এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয় আজকেই আমরা বসতে রাজি আছি। দ্বিতীয়ত, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘোষণা দিতে বলেছেন আগামী 7ই অগস্ট 2024 সালে যে মামলাটা শুনানির কথা ছিল সেই শুনানিটা এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে। আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটা শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। তৃতীয়ত, হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব খন্দকার দিলরুজ্জামানের কে বিচার বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়ার জন্য কমিটি তৈরি করেছি। এই প্রস্তাব মাননীয় প্রধান বিচারপতির কাছে যাবে। আন্দোলন করছেন যে শিক্ষার্থীরা, তাদের কিন্তু এই কটা দাবি ছিল এবং যেহেতু সরকার তাদের দিক বিবেচনা করে এই দাবিগুলিতে রাজি হয়েছেন, আমার মনে হয় আজকের থেকে আন্দোলন করার আর কোনো প্রয়োজন নাই। আমি সেই কারণে তাদেরকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে। মামলাটা আদালতে আছে, তাও সর্বোচ্চ আদালতে। আমরা অবশ্যই যখন এই আদালতে আপনার মামলার শুনানি শুরু হবে, সরকার পক্ষ একটা প্রস্তাব এই কোটার ব্যাপারে দিবে এবং আমার মনে হয় যে আমরা যেহেতু সংস্কারের পক্ষে এই প্রস্তাব দিব কোটা সংস্কার করার জন্য, সেই জন্য আপনারা বলতে পারেন যে আমরা কোটা সংস্কারের পক্ষে। আমরা অবশ্যই সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে ঐক্যমত পোষণ করি। ধন্যবাদ। কোটা সংস্কার নিয়ে সরকারের প্রস্তাবের বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে বলে সময় সংবাদকে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম।
কোটা পদ্ধতি বহাল নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি এগিয়ে আনতে রোববারই আবেদন করবে রাষ্ট্রপক্ষ, এমনটা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। দুপুরে হাইকোর্টে নিজ কার্যালয়ে তিনি বলেন, আন্দোলনকারীরা চাইলে আদালতে নিজে কিংবা আইনজীবীর মাধ্যমে বক্তব্য তুলে ধরতে পারবেন। রোববার দিনই সকালবেলা আমরা এটা আদালতের কাছে আবেদন জানাবো, এটা দ্রুত শুনানি করার জন্য। আশা করছি আদালত এই বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, এটা বিবেচনা করে আদালত হয়তো এটা দ্রুত শুনানির ব্যবস্থা নেবেন। এটা আদালতের উপর সম্পূর্ণ নির্ভরশীল। ওনারা যদি মনে করেন সম্পূরক লিস্ট করে, ওনারা ওই দিনও শুনতে পারেন, পরের দিন শুনতে পারেন, এটা ওনাদের বিষয় নির্ভর করে। মানুষ মারা গিয়েছেন, এই মারার কারণটা কি সেটা খুঁজে বের করার জন্য এবং কারা দায়ী সেটা খুঁজে বার করার জন্য একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছে। সেই তদন্ত কমিটির প্রধান করা হলো মাননীয় বিচারপতি জনাব খন্দকার দিলিরুজ্জামান সাহেবের নেতৃত্বে একটা কমিটি করা হয়েছে। তারা এটা খুঁজে বের করবেন। কমপ্লিট শাটডাউনে বিক্ষোভ সংঘাতে অচল ঢাকা। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বিভিন্ন এলাকা। রাজধানীর অন্যতম প্রবেশমুখ যাত্রাবাড়িতে থেমে থেমে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। উত্তপ্ত শনিরাখড়া ও সাইনবোর্ড এলাকাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা সর্বাত্মক অবরোধে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর যাত্রাবাড়ি সহ আশপাশের বিভিন্ন এলাকা। সকাল থেকে এই সংঘর্ষ শুরু হয় এবং দফায় দফায় সংঘর্ষে পুলিশের সাথে যারা আন্দোলনকারী রয়েছেন তারা সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে আমরা দেখেছি যে শত শত রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড সহ বিভিন্ন ধরনের যে কাঁদানে গ্যাস রয়েছে সেই কাঁদানে গ্যাস ছোড়া হয় এবং তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয়। যদিও আমরা দেখেছি সকাল থেকেই যারা আন্দোলনকারী রয়েছেন তারা যাত্রাবাড়ির কাজলার মোড়ে অবস্থান করেছেন এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন অঙ্গ সংগঠনের তারা যাত্রাবাড়ি যে চৌরাস্তা রয়েছে সেই চৌরাস্তায় তারা অবস্থান করেছেন এবং আমার ডান পাশে যাত্রাবাড়ি থানা, সেই থানার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন আছে এবং এখানে পুলিশের সদস্যের পাশাপাশি বিপুল পরিমাণ বিজিবি সদস্য রয়েছে, র্যাব সদস্য, ডিবি পুলিশ, আর্ম পুলিশের সদস্যরা রয়েছেন, সাদা পোশাকের যে পুলিশ তারাও কিন্তু রয়েছেন। আমরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করছি, তাদের বোঝানোর চেষ্টা করছি, তারপরেও তারা আমাদের পুলিশের উপর হামলা করছে, পুলিশের গাড়ি পুড়ে ফেলেছে, পুলিশের ফাঁড়ি পুড়ে ফেলেছে, থানাতে আক্রমণ করেছে। কিন্তু আমরা মনে করি যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি, তাদের নাম আমরা পেয়েছি। আমরা মনে করি তারা দুর্বৃত্ত, তারা কোঠা বিরোধী আন্দোলনের কেউ না। এবং পুলিশের পক্ষ থেকে দফায় দফায় শত শত সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ছোড়ার মাধ্যমে মাঝে মধ্যেই তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল। আবার কিন্তু আন্দোলনকারীরা কাজলার মোড়ে জড়ো হয়ে তারা অগ্রসর হতে থাকে এবং ইট পাটকেল ছুটতে থাকে। ক্ষমতাসীন আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারাও ইট পাটকেল ছুড়ে এবং দুই পক্ষের মধ্যেই যে ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা সেই ঘটনা ঘটে এবং একই সময়ে এই যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ি এলাকা থেকে। এই ছিল আমার হাতে সবশেষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে রণক্ষেত্র রাজধানীর মহাখালী। প্রধান সড়কে আগুন জ্বালিয়ে ও গাড়িতে আগুন দিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। একের পর এক টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে কেঁপে ওঠে রাজপথ। উত্তপ্ত পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। মহাখালী থেকে আরও জানিয়েছেন রাশেদ লিমন। আমরা দেখছি দফায় দফায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় এবং এই মুহূর্তে যখন 2:30 বাজে যদি বলি গত আধা ঘন্টা ধরে পুরো এলাকা একদম পুরো মহাখালী বাস স্ট্যান্ড এলাকা পুরো বলতে গেলে আক্ষরিক অর্থে যে যদি রণক্ষেত্র বলা হয় সেই রণক্ষেত্রে পরিণত হয়েছে। এবং এইখানে কিন্তু আমরা দেখলাম দফায় দফায় কিন্তু পুলিশের পক্ষ থেকে এই দিক থেকে এই প্রান্ত থেকে টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এগুলো ছোড়া হচ্ছে এবং ওপাশ থেকে কিন্তু বলা যায় একদম ইটের বর্ষণ এই দিকে আসছে এবং পুলিশের সঙ্গে এই পাশটায় কিন্তু যুক্ত আছে এখানকার স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ সহ এখানকার বেশ কিছু আওয়ামী লীগের নেতাকর্মী এবং এই পাশে কিন্তু পুলিশের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি ওই পাশ থেকে একদম সমান তালে ইটের বর্ষণ। এই রাস্তার এখন কি অবস্থা এবং কিছুক্ষণ আগে যখন টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছিল সেই টিয়ার সেলের থেকে বাঁচতে এখানে বিভিন্ন
সড়কে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দফায় দফায় আগুন জ্বালিয়ে সেই টিয়ার সেলের তাপ থেকে রক্ষা করছেন। এবং এই পাশে কিন্তু যেটি বলছিলাম পুলিশের অবস্থান ঠিক মহাখালী যে রেলগেট আছে এইখান থেকে কিন্তু তারা এগিয়ে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের কাছে পর্যন্ত অবস্থান নিচ্ছে। ছাত্ররা ওপাশ থেকে যখন ধাওয়া দিচ্ছে তখন তারাও কিন্তু আসলে এই পর্যন্ত চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি এখন ঠিক ওই প্রান্ত থেকে, অর্থাৎ ছাত্রদের প্রান্ত থেকে ধাওয়া দেওয়া হচ্ছে। ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং রণক্ষেত্রে পরিণত হয়েছে এই মহাখালী বাস স্ট্যান্ড এলাকা। রাজধানীর মিরপুর 10-এ পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এক পর্যায়ে কোটা আন্দোলনকারীরা পিছু হটতে শুরু করে। এখনও সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। সময় আগে আমি বলেছিলাম যে মিরপুর 10-এ একটি রণক্ষেত্রের অবস্থা হচ্ছে, এখনো বিষয়টা অনেকটা তাই। তবে কিছু সময় আগে আন্দোলনকারীরা মিরপুর 10 গোল চত্বরটি পুরো দখলে নিয়ে নিয়েছিল, যেটি এখন আবার দখল ফিরে পেয়েছে পুলিশ। এবং পুলিশ এই মুহূর্তে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, যেখানে আন্দোলনকারীদের দেখছে যে আন্দোলনকারীরা এগিয়ে আসছে, পুলিশ সেখানে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য যা যা করণীয় তা করছে। তো কিছু সময় আগে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা দেখলেই আসলে বোঝা যায় যে কি পরিমাণ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এখানে ঘটেছে, কি পরিমাণ ইট পাটকেল ছোড়াছড়ি হয়েছে। এবং পুলিশও বেশ কিছু টিয়ার সেল মেরেছে পুরো রাস্তা জুড়ে। টিয়ার সেল, রাবার বুলেটের খোসা এবং ইট এবং হাতের লাঠি বা বাঁশ সেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। এটি যেন এক রকমের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এই মুহূর্তে মিরপুর 10 নম্বর। এবং পুলিশ সাউন্ড গ্রেনেড ছুটছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধোঁয়া। মেট্রো রেল মিরপুর 10 নম্বর স্টেশনের নিচে এই মুহূর্তে আমরা যাদেরকে দেখছি, যতটুকু আমরা নিশ্চিত হতে পেরেছি তারা ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা। এবং অনেক দূরে এই রেল স্টেশনের শেষ মাথায় যাদেরকে দেখা যাচ্ছে তারা হচ্ছে আন্দোলনকারী। তো এভাবে আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে পর্যায়ক্রমিকভাবেই। এবং এই মুহূর্তে মিরপুর 10 নম্বর গোল চত্বরটি সেটি পুলিশ আবার পুনরায় দখল করে নিয়েছে। এখনও কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, এখনও তারা আবারও এগিয়ে আসার চেষ্টা করছে। পুলিশ আবারও টিয়ার সেল মেরে এবং রাবার বুলেট মেরে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। এটি আসলে আরও কত সময় ধরে চলে তা নির্দিষ্ট করে বলার কোনো উপায় নেই। মিরপুর 10 নম্বর গোল চত্বর থেকে প্রোটেস্টের সর্বশেষ এই ছিল আমার কাছে। ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। ছাত্রলীগের সঙ্গেও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বিচ্ছিন্ন ঘটনায় সাংবাদিক সহ আহত হন শতাধিক। মাদারীপুরে ধাওয়া খেয়ে লেকে পড়ে যাওয়া একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রণক্ষেত্র দেশের বিভিন্ন এলাকা। সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। মাদারীপুরে কোটা সংস্কার আন্দোলনকারীরা রাজপথে নামলে বাধা দেয় পুলিশ। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরাও জড়িয়ে পড়ে বলে অভিযোগ রয়েছে। এতে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। আবারও ধাওয়া দেওয়া হলে পালিয়ে যাওয়ার সময় শহরের শকুনি লেকের পানিতে ডুবে দুজন নিখোঁজ হয়। সংবাদ সংগ্রহকালে সময় সংবাদের চিত্র সাংবাদিক শাহাদাত আক্কন ও অন্য সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। পরে নিখোঁজ দুজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। জানা যায় নিহত ব্যক্তি মাদারীপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দীপ্ত দে। নাটোরেও ত্রিমুখী সংঘর্ষ হয়। কানাইখালী কেন্দ্রীয় মসজিদের সামনে আন্দোলনকারীরা সমাবেশের জন্য জড়ো হয়। ঠিক উল্টো দিকে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে। এ সময় কোটা বিরোধীদের ওপর ঢিল ছোড়াকে কেন্দ্র করে পুলিশের উপর চড়াও হয় তারা। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। প্রায় 2 ঘন্টা জুড়ে বিভিন্ন এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলে। এ সময় আহত হন অন্তত 15 জন। বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন সফল করতে কিশোরগঞ্জ শহরে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। শত শত আন্দোলনকারী পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। শুরু হয় দফায় দফায় হামলা পাল্টা হামলা। ভাঙচুর করা হয় পুলিশ বক্স, কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগও করা হয়।
বগুড়ার সাতমাথায় বিভিন্ন স্কুল কলেজ জড়ো হয়ে সড়ক অবরোধ করলে পুলিশ 12 জনকে আটক করে। এ ঘটনায় আন্দোলনকারীরা বিক্ষুব্ধ হলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। মুহূর্তেই পুরো শহরের স্কুল কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়ে, রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। টাঙ্গাইল শহরের পুরাতন বাস স্ট্যান্ডেও কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। সকালে বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা বের হলে আইন শৃঙ্খলা বাহিনী বাধা দিলে চড়াও হয় আন্দোলনকারীরা। এ সময় ইট পাটকেল নিক্ষেপ করা হলে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়তে বাধ্য হন। প্রায় 2 ঘন্টা পর পরিস্থিতি অর্ধশতাধিক আহত হয়েছেন। সাভারে পরিস্থিতি ঘোলাটে হয়। ঢাকা আরিচা মহাসড়ক ব্লক করে আন্দোলনকারীরা। এ সময় পুলিশ ও ছাত্রলীগ রাস্তা থেকে সরে যেতে বললে উত্তেজনা ছড়িয়ে পড়ে, দফায় দফায় সংঘর্ষ চলে। নীলফামারীতেও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। প্রায় 2 ঘন্টা চলে সংঘাত। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। এতে 10 জন পুলিশ সদস্য ও 2 সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। নারায়ণগঞ্জে রাজপথে আন্দোলনে নামলে পুলিশ রুখে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ একের পর এক টিয়ারশেল ও ছোড়াগুলি নিক্ষেপ করে। উভয় পক্ষের সংঘর্ষে 30 জনের বেশি আহত হয়েছেন। লাবিব হাসান, সময় সংবাদ। কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউনের সবশেষ খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। সরাসরি প্রথমে যাচ্ছি চট্টগ্রামে শফিকুলের কাছে। এক কথা বলতে যায়, চট্টগ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। বিভিন্ন জায়গায় এখনো কিন্তু আন্দোলন অব্যাহত রয়েছে। এই মুহূর্তে চট্টগ্রামের যে বহদ্দাহাট রয়েছে সেখানে কয়েক হাজার আন্দোলনকারীরা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা এখন থেকে ঠিক 1টার দিকে সেখানে বসে যায়। আপনাকে জানিয়ে রাখি, আজকে সারা দেশে যেই কমপ্লিট শাটডাউনের অংশ হিসাবে সকাল থেকে আমরা চট্টগ্রামের বিভিন্ন প্রবেশমুখ, বিশেষ করে শাহমানত সেতু এবং জিসি মোড় এবং যে অক্সিজেন সহ বিভিন্ন শহরের প্রবেশপথ আমরা ঘুরেছি। সেখানে সীমিত আকারে যানবাহন চলাচল করেছে এবং মানুষের আনাগোনাও কিন্তু চলাফেরা অন্য দিনের চেয়ে অনেকটা কম ছিল। তো মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করেছে এবং তারা সবসময় একটি কথা বলেছেন যে এই বিষয়টি কেন সরকার সমঝোতা করছে, অর্থাৎ সরকার এবং কোটা আন্দোলনকারী যারা আন্দোলন করে তারা সমঝোতার কথা বলেছে। সাধারণ মানুষের একটা আকুতি ছিল। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, 10-15 জনের সাথে কথা বলেছিলাম। সবারই একটি কথা, সেটা হতো কেন সমঝোতা হচ্ছে না, দুই পক্ষ যেন সমঝোতা বসে এটি নিয়ন্ত্রণ আনে। আমি জানিয়ে রাখি, সকাল থেকেও কিন্তু আন্দোলনকারীরা শাহমানত সেতু এলাকায় না আসলে কিন্তু ঠিক 10টার দিকে তারা হুট করে প্রায় 500 থেকে 1000-এর মতো কোটা আন্দোলনকারী সেখানে আসে। তখন কিন্তু পুলিশের সাথে তাদের প্রাথমিকভাবে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। তারা 1 ঘন্টা ধরে তারা সেখানে আন্দোলন করে। পরবর্তী পুলিশ তাদেরকে সেখান থেকে সরে যেতে বলে এবং পুলিশ সরে যেতে বলার পর তারা সেখান থেকে না সরলে পুলিশ কিন্তু অ্যাকশনে যায়। তখন কিন্তু রাবার বুলেট, টিয়ারশেল ছুটে তখন কিন্তু আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তখন কিন্তু এক ধরনের রণক্ষেত্র পরিণত হয় চট্টগ্রামের চট্টগ্রামের যে শাহমানত সেতু এলাকায়। সেখানে আমরা গ্রেনেড এবং যে রাবার বুলেটের বিভিন্ন ছবি দেখেছি এবং সেখানে আন্দোলনকারীরা কিন্তু অনেক ইট পাটকেল নিয়েছে। পুরো এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং পরবর্তীতে সেই আন্দোলনকারীরা কিন্তু চলে আসে চট্টগ্রাম বহদ্দাহাট এলাকায়। এখন সেখানে তারা কিন্তু অবস্থান করছে এবং একজনকে আটক আছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন চলে যাচ্ছি বরিশালে। কোটা সংস্কার আন্দোলনের আজকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, র্যাব, পুলিশের সাথে, বিজিবির সাথে সংঘর্ষে অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছে। তারা এই মুহূর্তে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কিছুক্ষণ আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আহত শিক্ষার্থীদেরকে দেখে এসেছেন এবং তিনি জানিয়েছেন আহত শিক্ষার্থীদের ব্যয়ভার তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে। যারা শিক্ষার্থীরা তারা আমাদের কাছে অভিযোগ করেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা অবস্থান নিয়েছিল। তবে তারা ক্যাম্পাসের বাইরে অর্থাৎ প্রধান গেটের সামনে সেখানে র্যাব, পুলিশ, বিজিবি অবস্থান নিয়ে তারা গেটের সামনে অবস্থান নেয় যাতে করে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে না যেতে পারে। এ নিয়ে কথার কাটাকাটির এক পর্যায়ে বেলা 12টার দিকে তুমুল সংঘর্ষ বাধে এবং সে সময় পুলিশ, র্যাব, বিজিবি তাদের পক্ষ থেকে টিয়ারশেল নিক্ষেপ করা হয়, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং ছাত্রদেরকে লাঠিপেটা করা হয়। পাল্টা শিক্ষার্থীরাও সেখানে ইট পাটকেল ছোড়ে এবং রণক্ষেত্র তৈরি হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের যে মহাসড়কটি সেখানটায় এবং বরিশাল কুয়াকাটা মহাসড়কটি বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা আন্দোলন করে। তারা তাদের প্রতিবাদের ভাষা ছিল তাদের উপর কেন হামলা করা হয়েছে, কেন কোটা সংস্কার মেনে নেওয়া হবে না এবং গত দুদিনে যারা দেশের বিভিন্ন স্থানে নিহত হয়েছে সেই ঘটনায় তারা দৃষ্টান্তমূলক বিচার চায়। এটি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আজকের আন্দোলনের ভাষা ছিল এবং এক পর্যায়ে আন্দোলনকারীদের তোপের মুখে বিজিবি, পুলিশ, র্যাব তারা কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় ছেড়ে যেতে বাধ্য হয়।
এর বাইরে সকাল 11টায় শহরের সদর রোডে বাসদ এবং বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে তারাও কোটা সংস্কারের আন্দোলনে বরিশালের সদর রোডটি অবরোধ করে সেখানে বিক্ষোভ করান। অন্যদিকে কেন্দ্রীয় নতুলাবাদ বাস টার্মিনালে সেখানে ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা আজকে অবস্থান নিয়েছে। অনেকের কাছেই সেখানে দেশীয় অস্ত্র দেখা গেছে, কেননা গতকালকে সেখানে কিন্তু পুলিশ এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের রণক্ষেত্র হয়েছিল। আজকে সেখানে কোটা সংস্কার আন্দোলনকারীদের কাউকে দেখা না গেলেও সেখানে ছাত্রলীগ অবস্থান নিয়েছে। গোটা এলাকায় একটা থমথমে অবস্থা বিরাজ করছে। বরিশালে আজকে অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল এবং যান চলাচলও একেবারেই কম ছিল। বরিশাল থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। আমরা যেতে চাই ময়মনসিংহে, সেখান থেকে আমাদের সহকর্মীর কাছ থেকে জানবো ময়মনসিংহের খবরাখবর। ময়মনসিংহ নগরীতে কোনো ধরনের সহিংসতা এবং অপ্রীতিকর ঘটনা ছাড়াই আজকের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি, অবস্থান এবং বিক্ষোভ, সেটি কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে। আমরা দেখেছি যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী যারা ছিলেন তাদের দখলে কিন্তু ছিল ময়মনসিংহ নগরী, এবং আমরা দেখেছি সকাল 11টার আগে থেকেই তাদের যে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি টাউন হল মোড়ে জমায়েত হওয়া, সেটি কিন্তু বিভিন্ন এলাকা থেকে যে আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু জমায়েত হয় টাউন হল মোড়ে, এবং 12টার দিকে কিন্তু তারা বিশাল একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা বিভিন্ন নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারা পাটগুদাম ব্রিজ মোড় গিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করে, এবং সেখান থেকে 3টার বেশি সময় পর কিন্তু সেখান থেকে অবস্থান কর্মসূচি শেষ করার পর আবারও বিক্ষোভ মিছিল নিয়ে টাউন হলে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে তারপর তারা আজকের মতো কর্মসূচি শেষ করে। অর্থাৎ আমরা দেখেছি সকাল থেকেই প্রতিটি এলাকায় প্রতিটি সড়ক কিন্তু তাদের দখলে ছিল এবং স্লোগানে মুখর ছিল কিন্তু এই ময়মনসিংহ নগরী। আমি যদি আরেকটু জানাই যে এলাকাটি পাটগুদাম ব্রিজ মোড়, সেই এলাকাটি যে এলাকায় তারা অবস্থান নিয়েছিল, সেই এলাকায় কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকেও আমরা কিন্তু সেখানে দেখতে পারিনি। অর্থাৎ আন্দোলনকারী যারা ছিলেন তাদের দখলে কিন্তু এই পুরো নগরী ছিল। আরেকটি বিষয় আমরা দেখেছি যে রাস্তার পাশে যে সাধারণ মানুষ যারা রয়েছে, এই তীব্র প্রখর রোদে কিন্তু যারা কষ্ট করছিলেন তাদেরকে পানি দিয়ে সহযোগিতা করছিলেন। সব মিলিয়ে বলা চলে যে আজকের কর্মসূচি সেটি শান্তিপূর্ণ এবং অত্যন্ত যে তাদের যে কর্মসূচি ছিল এবং সেই দাবি আদায়ের লক্ষ্যে যে কর্মসূচি ছিল, এবং সর্বাত্মকভাবে দোকানপাট বন্ধ এবং যে যান চলাচল বন্ধ কিন্তু আমরা দেখেছি, দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিল। সেসব কারণে অর্থাৎ বলা চলে যে সাধারণ মানুষের যে সর্বাত্মক পরিস্থিতি সেটি আমরা দেখতে পেয়েছি। আমরা এখন জানতে চাইব খুলনার পরিস্থিতি, জানাবেন আমাদের সহকর্মী। আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু আমরা দেখেছি সকাল থেকে এই যে খুলনা শিববাড়ি মোড় রয়েছে সেখানে তাদের যে আন্দোলনের যে কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত তারা কিন্তু তাদের যে আন্দোলনের জায়গাটিতে সেখানে কিন্তু অন্য রয়েছে। দুপুরে যে আইনমন্ত্রীর যে বক্তব্য তারপরেও কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু সেই জায়গা থেকে সরেনি, তারা তাদের যে আন্দোলনে এক দফা দাবি সেটি চালিয়ে যাচ্ছেন। এবং যে নগরীর শিববাড়ি মোড় রয়েছে যেখানে এখানে 6-7টা রাস্তা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু যে নগরীর জোড়াগেট এবং রেল স্টেশন রোড সহ ময়লাপথ বিভিন্ন সড়কে কিন্তু অবরোধ রয়েছে এবং তারা যে তাদের দাবি সেটি কিন্তু বলে যাচ্ছেন। এছাড়া যে অন্যান্য যে শিক্ষার্থী মারা গেছে তার প্রতিবাদেও কিন্তু তারা জানিয়েছেন। এছাড়া আমরা দেখেছি সকাল থেকে যে খুলনা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা তাদের বিশ্ববিদ্যালয়ের ভেতরেই কিন্তু অদম্য বাংলায় কিন্তু কালো কাপড় দিয়ে ঢেকে দেয় এবং নিজেরাও কিন্তু কালো কাপড় দিয়ে মুখ বেঁধে তাদের যে প্রতিবাদ সেটি কিন্তু জানায়। তারপরে কিন্তু আমরা দেখেছি যে বিকেল থেকেই তারা যে নগরীর যে শিববাড়ি মোড় সেখানে একত্রিত হয়েছে এবং শিববাড়ি মোড়ে সকাল 11টা থেকে আমরা দেখেছি খুলনার যে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছে তারা একত্রিত হয়েছেন। তাদের যে দাবি সেই দাবিতে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিয়েছেন, বিভিন্ন প্লাকার্ড দিয়ে এসেছেন। এদের তাদের কিন্তু যে দাবিতে সেটি অনড় রয়েছে। এছাড়া আমরা যে অন্যান্য দিনগুলো যেগুলো দেখি যে নগরের 3-4টে মোড়ে তারা কিন্তু যে অবস্থান কর্মসূচি নতুন রাস্তা এবং 0 পয়েন্টে থাকে সেখানে কিন্তু আজকে দেখা যায়নি। আজকে কিন্তু সকাল থেকে নগরীর শিববাড়ি মোড়ে রয়েছে। এছাড়া আপনার যদি বলি খুলনায় কিন্তু 4 প্লাটুন বিজিবি তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং আমরা দেখেছি
দেখেছি সকাল থেকেই নগরীর যে 0 পয়েন্ট মোড় রয়েছে সেখানে বিজিবির বিভিন্ন যারা সদস্য তারা অবস্থান নিচ্ছিল। এছাড়া যে নগরীর শিববাড়ি মোড় সেখানে পুলিশ তাদের অবস্থান রয়েছে পুলিশ, এবং এখন পর্যন্ত এই সমস্ত যে ঘটনা আন্দোলনকারীতে এখন পর্যন্ত খুলনায় কিন্তু কোনো প্রকারের যে হামলা বা অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি, এই পুলিশের সাথেও ঘটেনি। এছাড়া যে অন্য যে রাজনৈতিক দল রয়েছে তাদের সাথেও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটলেও শান্তিপূর্ণভাবেই তারা যে তাদের দাবি সেটি আদায় করছেন। প্রতিদিনই কিন্তু তারা তাদের যে দাবি সেটি কিন্তু তারা জানিয়ে যাচ্ছেন, এবং তারা যেটি বলেছেন কেন্দ্রীয় কর্মসূচি যতক্ষণ পর্যন্ত না আসে তারা কিন্তু তাদের এই যে আন্দোলন কর্মসূচি সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে কোটা সংস্কার আন্দোলনকারীদের সর্বশেষ সংবাদ। আমরা একটু যেতে চাই রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মওদুদ রানা। রয়েছে সেখানে অবস্থান করছেন। আমরা যেটি দেখেছি দুপুর 2টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী যেসব শিক্ষকরা রয়েছেন তাদের ব্যানারেই কিন্তু এইসব আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা আজকে আন্দোলন শুরু করেন, এবং দুপুরের পর থেকেই তারা ক্যাম্পাসের প্রধান যে ফটক ছিল সেখানে অবস্থান করছিলেন, এবং বিকেল 3:30টার দিকে তারা ক্যাম্পাসের প্রধান ফটক থেকে সরে যান এবং তারা এখন হলে অবস্থান করছেন। এর আগে দুপুর 1টার দিকে রাজশাহী যে নিউ মার্কেট রয়েছে সেখানে রাজশাহী বিভিন্ন কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হন, এবং তারা সেখানে যে ষষ্ঠীতলা মোড় রয়েছে সেখান থেকে তারা মিছিল নিয়ে রাজশাহী 0 পয়েন্টে যাওয়ার সময় রাজশাহী মহিলা কলেজের একটি জায়গায় পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়, এবং সেই সংঘর্ষে পুলিশের 2 জন আহত হন, এবং একই সাথে যারা আন্দোলন করছিলেন সেসব শিক্ষার্থীরা 10 জনের মতো আহত হয়। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে রাজশাহী সাহেব বাজারে সকালে পুলিশ এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, সেখানেও কিন্তু 10 শিক্ষার্থী আহত হন। যুবলীগের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, সেখানেও কিন্তু 10 শিক্ষার্থী আহত হন। এই সময় 10টির মতো ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে রাজশাহী নগরীর সাহেব বাজারে, এবং সেখানে প্রায় 2 জন আওয়ামী লীগ কর্মী আহত হয়। সে সময় আওয়ামী লীগের তারা কিন্তু এই আন্দোলনের নিয়ন্ত্রণ নিয়েছে এমন কথাও কিন্তু যিনি সমন্বয়ক ছিলেন তিনিও আসলে স্বীকার করেছেন। সব মিলিয়ে রাজশাহীতে সারাদিনই আসলে উত্তাল ছিল, এবং আমরা এই মুহূর্তে চলে যাব ঢাকায়। এর আগে আমরা সারা দেশের খবর জানছিলাম, ঢাকায় অবস্থান করছেন আমাদের সহকর্মী বুলবুল রেজা। কমপ্লিট শাটডাউন বা যে সর্বাত্মক অবরোধ কর্মসূচি সেটি কিন্তু আজকে সকাল থেকে এই কর্মসূচি পালিত হচ্ছে রাজধানী সহ সারা দেশে। রাজধানীর চিত্র যদি আমরা একটু আরেকবার বলতে চাই, সেটি হচ্ছে সকাল থেকেই আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার কথা যদি বলি, সেটি রাজধানীর শনির আখড়া যাত্রাবাড়ি এলাকায় কিন্তু পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে আন্দোলনকারীদের। তারা মিছিল করার চেষ্টা করেছিলেন, সেখানে পুলিশ বাধা দিয়েছিলেন, পরবর্তীতে সংঘর্ষ বাধে, পুলিশ তাদেরকে কাঁদানে গ্যাস ছোড়ে, এবং পরবর্তীতে আমরা যেটি দেখেছি রাজধানীর বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যে রয়েছে সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিন্তু যারা আন্দোলনকারী রয়েছেন তাদের আন্দোলন দেখেছি রাজধানীর আমরা বিভিন্ন এলাকায়। বিশেষ করে আমরা মেরুলবাড্ডায় যে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয় রয়েছে সেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কিন্তু আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা শুনেছি, সেই সংঘর্ষ কিন্তু এখনও চলমান রয়েছে। আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়টির পাশেই আরেকটি বিশ্ববিদ্যালয় রয়েছে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, সেই বিশ্ববিদ্যালয়ের ছাদে আটকা পড়েছিলেন পুলিশের 60 জন সদস্য, এবং সেই পুলিশ সদস্যদের কিন্তু পরবর্তীতে পুলিশের এলিট ফোর্স র্যাবের সহায়তায়, র্যাবের যে হেলিকপ্টার রয়েছে সেই হেলিকপ্টারের সহায়তায় কিন্তু উদ্ধার করা হয়েছে। এই 60 জনের মধ্যে গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার রিফাত রহমান শামীম ছিলেন। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই আন্দোলনটি কোনোভাবেই শিক্ষার্থীদের নয়। তিনি নিজে আমাকে জানিয়েছেন টেলিফোনে যে এই আন্দোলনে অনুপ্রবেশকারী কিংবা অন্য কোনো যারা উস্কানিদাতা রয়েছেন তারা প্রবেশ করেছেন এবং তারা আগুন ধরিয়ে দিয়েছিলেন, এবং পুলিশ কিন্তু ছাদে আটকা পড়েছিলেন, যদিও শেষ পর্যন্ত তাদেরকে উদ্ধার করা হয়েছে। রাজধানীর মিরপুর এলাকায় এখনও সংঘর্ষ চলছে পুলিশের সঙ্গে। মিরপুর যে গোল চত্বর রয়েছে অর্থাৎ 10 নম্বর থেকে সনি সিনেমা হলের যে রাস্তাটি রয়েছে অর্থাৎ 2 নম্বর হয়ে 2 নম্বর থানার সামনে থেকে পুরো রাস্তাটি কিন্তু এই অবরোধকারী বলি আমরা আর আন্দোলনকারী
তারা দখলে নেওয়ার চেষ্টা করেছেন পুলিশের সঙ্গে, এখনও তাদের সংঘর্ষ চলছে। এবং সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা রাজধানীতে উত্তরা এলাকায় আমরা দেখেছি। উত্তরা এলাকায় কিন্তু পুলিশ এবং র্যাবের সঙ্গে এই আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ, এবং এখন পর্যন্ত কিন্তু সেই সংঘর্ষটি চলমান রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাউকে সেখান থেকে আটক কিংবা গ্রেফতার করতে পেরেছেন কিনা বা এই ধরনের কোনো ধরনের বক্তব্য যদিও গণমাধ্যমে আসেনি, তবে বিভিন্ন সোর্স থেকে যেটি জানা যাচ্ছে যে বিভিন্ন স্থাপনায় হামলা, বিভিন্ন দোকানপাটে হামলা, গ্লোরিয়া জিন্স অর্থাৎ গুলশানে কফি শপ সেখানে যে হামলার ঘটনা ঘটেছে, এই বিষয়গুলো যেভাবে আসছে সেটি কোনোভাবেই এই আন্দোলনকারী যারা রয়েছেন তাদের কাজ নয়, এটি কিন্তু পুলিশ আমাদেরকে জানিয়েছে। এখন পর্যন্ত পুরো রাজধানীতেই কিন্তু এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখন পর্যন্ত বিভিন্ন এলাকায় কিন্তু পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। তো এখন পর্যন্ত এই ছিল ঢাকার সার্বিক চিত্র আমার কাছে। ঢাকা এবং ঢাকার বাইরে কোটা আন্দোলনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাজশাহীতে আওয়ামী লীগের পথসভায় যোগ দিয়ে কোটা আন্দোলনকারীদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাকিব হাসান অর্ণব। সকালে নগরীর সাহেববাজার 0 পয়েন্ট এলাকায় ওই পথসভা অনুষ্ঠিত হয়। আমি এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমি সকল সাধারণ শিক্ষার্থীরা যদি কেউ আমাকে শুনতে পায়, আমি রাকিব হাসান অর্ণব বলছি, 0 পয়েন্টের আমাদের অবস্থান কর্মসূচি থেকে সকলকে পিছিয়ে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন 0 পয়েন্টের এই অবস্থান কর্মসূচি থেকে পিছিয়ে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। গত পরশু দিনের যে মিছিল হয়েছে, সত্য কথা বলতে সেই মবটা আমরা কন্ট্রোল করতে পারিনি এবং সেই মবে অনেক বিশৃঙ্খলাকারী ঢুকে রাজশাহীর বিভিন্ন ক্ষতি করেছে। কিভাবে তারা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঢুকে এই বিশৃঙ্খলা তৈরি করলো, সেই যারা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। তারপরেও আমি বিশ্বাস করতে চাই আমাদের সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে তিনি যেমনটি বলেছেন কোটা রিফর্ম করবেন এবং যথাযথভাবে। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সকালে কাকরাইলে মিছিল করেন নেতাকর্মীরা, এরপর একই স্থানে পালন করেন অবস্থান কর্মসূচি। পরে আবারও মিছিল নিয়ে তারা কাকরাইল মোড় প্রদক্ষিণ করেন। কর্মসূচি চলাকালে ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতিও জানান তারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশে বিএনপিকে নৈরাজ্য করতে নির্দেশ দিয়েছেন তারেক রহমান। দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন কাদের। কোটা আন্দোলন এখন আর সাধারণ শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে নেই দাবি করে তিনি বলেন, বিএনপি জামায়াত নৈরাজ্য সৃষ্টি করে সরকার হটানোর দুর্বিসন্ধি করছে। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী পুলিশের সংঘর্ষ আর কমপ্লিট শাটডাউনের মধ্যেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই জরুরি সংবাদ সম্মেলন। শিক্ষার্থীদের আন্দোলন সংঘাতপূর্ণ হওয়ার জন্য বক্তব্যের শুরুতেই দায় চাপালেন লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ওপর। বললেন, তারেকের নির্দেশেই সরকার হটানোর পক্ষে নৈরাজ্য চালাচ্ছে বিএনপি জামায়াত। সারা দেশে বিএনপি জামাতের প্রশিক্ষিত ক্যাডাররাই ব্যাপক সন্ত্রাস তাণ্ডব চালাচ্ছে। তারেক রহমান বিদেশে বসে ছাত্রদলকে নির্দেশ দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশে গিয়ে দেশের পরিস্থিতি ঘোলাটে করতে, সরকার হটানোর দুরভিসন্ধি বাস্তবায়ন। আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ আক্রমণ না করে ধৈর্যের পরিচয় দিয়েছে বলেও দাবি ওবায়দুল কাদেরের। প্রধানমন্ত্রীর ঘোষণার বরাত দিয়ে বলেন, নৈরাজ্য সৃষ্টিকারীদের খুঁজে বের করে প্রয়োজনে আনা হবে বিচার বিভাগীয় তদন্তের আওতায়। এই আন্দোলন আর সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নয়, এই আন্দোলন বিএনপি জামাতের রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমরা বাধ্য হব। তারা উস্কানি দিচ্ছে, সব খতিয়ে দেখা।
এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে আহ্বান জানাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীদের হেনস্থা করতে গুজব ছড়ানো হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আগামী 21, 23 এবং 25 জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মাউসি। প্রজ্ঞাপনে বলা হয়, অনিবার্য কারণে এই 3 দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। আগামী 28 জুলাই থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে বলেও এতে উল্লেখ করা হয়। বাংলাদেশের গভীর সমুদ্রের সম্ভাবনা কাজে লাগাতে দেশে বিদেশি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকুয়াকালচার অ্যান্ড সি ফুড শো 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, গভীর সাগর থেকে মাছ আহরণে এখনও তেমন কিছু করতে পারেনি বাংলাদেশ। সেক্ষেত্রে এর সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমুদ্র সম্পদের বহুমুখী ব্যবহার নিশ্চিতে সুনীল অর্থনীতি আমাদের খনিজ সম্পদ, তেল, গ্যাস এগুলি যেমন আহরণ করতে হবে, তার মাঝেও আমাদের যেমন গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণ, তাছাড়া সি উইড, সেটাও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সম্পদ, যেটা কিছুটা আমরা পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেছি, সেটা আমরা আরও করতে পারি। সেখানে অনেক লোকের কর্মসংস্থান হবে। আমি আমাদের যুব সমাজ যারা ইয়াং জেনারেশন, তাদেরকে বলবো, তারা কিন্তু এই মাছ চাষের দিকে নজর দিতে পারি। কারণ আমাদের নদী নালা খাল বিল এত বেশি, আর আমাদের মাটি এবং পানি দুটোই অত্যন্ত উপযুক্ত। আমরা বিশাল সমুদ্রসীমা পেলাম, সমুদ্রসীমা থেকে মৎস্য আহরণ আমরা করছি, কিন্তু ডিপ সি থেকে, গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণে এখন আমরা তেমন কোনো ব্যবস্থা নিতে পারিনি। আমরা সি ফুড এবং অ্যাকুয়াকালচার সেক্টর, এটা বৈশ্বিক বাজারে যাতে স্থান পায় বা সেই স্ট্যান্ডার্ড নিয়ে যদি করতে পারি, সেই দিকে আমাদের বিশেষ আরও নজর দেওয়া দরকার। কারণ এখনকার দিনে আমি দেখি আমাদের এমনকি বিদেশে যারা একসময় খুব বেশি মাংস খেত, তা এখন মাছের দিকে ঝুঁকে গেছে। কাজে এটাকে যদি আমরা ভ্যালুয়েটেড করতে পারি, তাহলে আমরা আরও বেশি মাছ রপ্তানি করতে পারবো। আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব আর অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। চলমান কোটা বিরোধী আন্দোলন ঘিরে রাজধানী সহ দেশ জুড়ে চলছে অস্থিরতা, ঘটছে দফায় দফায় সংঘর্ষের ঘটনা। এমন পরিস্থিতিতে বুধবার রাত থেকে মোবাইল ইন্টারনেটের ধীরগতি শুরু হয়। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ ও অনলাইন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছিল, ছড়ানো হচ্ছিল নানা গুজব, তাই সাময়িকভাবে বন্ধ করা হয়েছে মোবাইল ইন্টারনেট। এই সোশ্যাল মিডিয়াটাকে, প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে গুজব, মিথ্যা অপপ্রচার করাটাকে একটা অস্ত্র হিসাবে বেছে নিয়েছে একটা গোষ্ঠী। নাগরিকদের নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে আমাদের যার যতটুকু সক্ষমতা আছে সেটা করা দরকার। মেধাবী শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ফায়দা লুটছে জানিয়ে পলক বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে নানা বিতর্কিত কন্টেন্ট বানিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে। লক্ষ্য করছি যে কোথায় থেকে কারা এই অর্থায়নটা করছে, কোথা থেকে কারা এই কন্টেন্টগুলো তৈরি করছে। তার জন্য আমরা ফিজিক্যাল এবং ডিজিটাল ইন্টেলিজেন্স ব্যবস্থা জোরদার করছি। ফেসবুক, গুগল, ইউটিউব ও টিকটকের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও বিতর্কিত কন্টেন্ট অপসারণ নিয়ে তাদের প্রাইভেসি পলিসি সন্তোষজনক নয় বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাদের যেই প্রাইভেসি পলিসি সেটিংস আছে সেটাও আমাদের কাছে যৌক্তিক মনে হয় না। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
কোটা সংস্কার আন্দোলনকারী আবু সাইদ নিহতের ঘটনায় পুলিশের পর এবার তদন্ত কমিটি গঠন করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী সদস্যের কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেন। এর আগে রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সাইকুজ্জামান ফারুকীকে প্রধান করে 5 সদস্যের কমিটি গঠন করে সংস্থাটি। এই কমিটিকে আগামী 3 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় সাইদকে লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। সাইদ বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। কোটা পদ্ধতির বিরোধিতার নামে দেশজুড়ে নৈরাজ্য ও শিক্ষার্থীদের বিপথগামী করা হচ্ছে। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন। বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রেস ক্লাবের সামনে ইউনিয়নের নেতারা এসব কর্মসূচি পালন করেন। তারা বলেন, পুলিশ, ছাত্রলীগ ও আন্দোলনরত ছাত্রদের হাতে শাহবাগ সহ বিভিন্ন স্থানে সাংবাদিকেরা হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। শাহবাগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক তোহা খান তামিম, রাশেদ বাপ্পি, ভিডিও জার্নালিস্ট শামসুল আরিফিন, সুমন সরকার, সালাউদ্দিন আল মামুন আহত হওয়ার তীব্র নিন্দা জানান তারা। আর কোনো সাংবাদিক যাতে হামলার শিকার না হয় সেজন্য সবার প্রতি আহ্বানও জানান সাংবাদিক নেতারা। আমাদের ঘটনা প্রবাহ তুলে ধরাই আপনাদের প্রতি তখন যে আপনাদের আন্দোলন কর্মসূচি থেকে আমাদের সাংবাদিকদেরকে আপনারা বাদ রাখেন নাই, অর্থাৎ আমাদেরকেও আপনারা আজকে চলাফেরা করতে দিবেন না। সময় টেলিভিশনের সাংবাদিক, যমুনা টেলিভিশনের সাংবাদিক, জনকণ্ঠের সাংবাদিক বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন। কোন সাহসে আপনারা এই হামলা করেন? আজকে সাংবাদিক সমাজ যদি রুখে দাঁড়ায়, আপনাদের নেতৃত্ব, আপনাদের নেতাদের নাম লেখা ছবি দেখানো বন্ধ করে দেয়, কোথায় যাবেন আপনারা? টেলিভিশন এবং পত্রিকার সাংবাদিকরা কিভাবে রাজপথে, কিভাবে প্রিয় ক্যাম্পাসে, কিভাবে তারা এই সংবাদ সংগ্রহ করে জাতির সামনে তুলে ধরছেন, একবার কি আপনারা তা ভেবে দেখেছেন? সময় সংবাদে আরও থাকছে, যুক্তরাষ্ট্রে ক্রিকেট প্রসারে আইসিসির উদ্যোগ পুরোপুরি ব্যর্থ। আমেরিকায় টি-20 বিশ্বকাপ আয়োজন করে 160 কোটি রুপি ক্ষতি নিয়ন্ত্রক সংস্থার। বেনজিরের দুর্নীতির খতিয়ান উচ্চ আদালতে দাখিল করতে যাচ্ছে দুদক। আগামী সপ্তাহের যে কোনো দিন হাইকোর্টের একটি বেঞ্চে অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক আইনজীবী। অগ্রগতি প্রতিবেদনে উঠে এসেছে বেনজির, তার স্ত্রী ও মেয়ের অপরাধলব্ধ সম্পত্তির নানা চিত্র। অনুসন্ধান শুরুর পর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেওয়ার বিষয়টিকে বেনজিরের অপরাধ প্রবণ মানসিকতা হিসেবে দেখছেন সংস্থাটির আইনজীবী। লাপাত্তা সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের দুর্নীতির খতিয়ান দুদক আইনজীবীর হাতে। তিনি প্রস্তুতি নিচ্ছেন অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন উচ্চ আদালতে জমা দেওয়ার। মূল প্রতিবেদন সহ প্রায় 75 পৃষ্ঠার রিপোর্টে উঠে এসেছে বেনজির, তার স্ত্রী মেয়ের অপরাধ লব্ধ সম্পত্তির নানা চিত্র। বেনজিরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে গত 22 এপ্রিল কমিটি গঠন করে দুদক। পরিস্থিতি আঁচ করতে পেরে 23 এপ্রিল থেকে টাকা সরাতে থাকেন সাবেক আইজিপি। 30 এপ্রিল পর্যন্ত কয়েকটি অ্যাকাউন্ট থেকে প্রায় 13 কোটি টাকা তোলেন বেনজির, তার স্ত্রী জিশান মির্জা ও মেয়ে ফারহিন রিশতা। সংস্থাটির আইনজীবী বলছেন, অনুসন্ধান শুরুর পর বেনজিরের টাকা সরিয়ে নেওয়া এবং টাকা তোলার তৎপরতায় প্রমাণ করে অপরাধ প্রবণ মানসিকতা। একজন আসামির মডাস অপারেন্ডি দেখে যেটা আমরা বুঝতে পারছি, ওনাকে যদি এখন আসামি বলা ঠিক হবে না, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির যে মডাস অপারেন্ডি, একটা ফৌজদারি মামলায় আমরা বলি যে অ্যাকিউজডের মডাস অপারেন্ডি, এই মডাস অপারেন্ডি দেখে বোঝা যায় এগুলি সবগুলো সাসপিশিয়াস ট্রানজাকশন। টাকার গতিপথ নির্ণয়ের কাজ চলছে। টাকা যদি দেশের বাইরেও চলে যায় সেটা আনা যাবে, একটু সময় সাপেক্ষ। 3 দফায় সাবেক আইজিপির প্রায় 700 বিঘা জমি ক্রয় করা হয়েছে। জব্দ রয়েছে 12টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসেব সহ বিপুল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি। দেশে বিদেশে নামে বেনামে আরও সম্পত্তি থাকতে পারে বলে ধারণা দুদকের।
খুরশিদ আলম খান বলছেন, মামলার সিদ্ধান্ত খুব শীঘ্রই আসবে। এই ৭০-৭৫ পাতা যে আমরা প্রতিবেদনটা দাখিল করব, যেদিনই লিস্ট আসে সেদিনে আমরা দাখিল করব, আমার কাছে মনে হচ্ছে প্রায় আপনার অনুসন্ধান কাজ শেষ পর্যায়ে, যে কোনো পর্যায়ে এটা কমিশনে দাখিল হবে। কমিশনে দাখিল হলেই কমিশন সিদ্ধান্ত দিবে এটা তারা কি করবে। গত ২ জুলাই বেনজির ও তার পরিবারকে সম্পদের হিসেব দিতে নোটিশ জারি করে দুদক। সময় দেওয়া হয়েছে ২১ কার্যদিবস। বেঁধে দেয়া এই সময় শেষ হবে এই মাসের শেষ সপ্তাহে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের রাউজানে একদিনে ১,৮০,০০০ ফলদ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় ৬০ প্রজাতির গাছের চারা লাগানো হয়। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে জানান স্থানীয় সংসদ সদস্য। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। পাখির চোখে দেখা যাচ্ছে চট্টগ্রামের রাউজানের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষজনকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করছেন চট্টগ্রাম ৬ আসনের সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী। দেশের বিভিন্ন জায়গা থেকে ফলদ বনজ চারা সংগ্রহ করে একদিনে ১,৮০,০০০ চারা রোপণ করা হয়েছে। এর আগে ১৯৯৬ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত নানা প্রজাতির আরো ২৫ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে রাউজান জুড়ে। রাউজান উপজেলা কার্যালয় থেকে বনজ ও ফলজ ৬০ প্রজাতির চারা মানুষের মাঝে বিতরণ করা হয়। মূলত প্রধান সড়কের পাশে রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করে এমন গাছ লাগানো হচ্ছে। বাড়ির আঙ্গিনা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ বিভিন্ন জায়গায় লাগানোর জন্য আম, জাম, কাঁঠাল, আমলকি, কমলা, নারিকেল, বাতাবি লেবু, কৃষ্ণচূড়া, ডালিম, নিম, পারুল, পেয়ারা, মেহগনি, অর্জুন সহ বিভিন্ন প্রজাতির গাছ দেয়া হয়েছে। গাছের চারা লাগাতে পেরে খুশি সাধারণ মানুষ। রাউজান সবুজে শ্যামলে ভরপুর, এটা গ্রিন ক্লিন সিটি। গাছের মাধ্যমে আমরা অনেক ফলাফল পাই, আর তাছাড়া আমাদের কার্বন ডাইঅক্সাইড যে রিলিজ হওয়ার কথা এবং অক্সিজেন আমরা গ্রহণ করতে পারতেছি। যতগুলো গাছ দেওয়া হয়েছে প্রত্যেকে এটা পরিচর্যা করার জন্য আমরা অনুরোধ থাকবে সবার কাছে। ১,৮০,০০০ গাছের মধ্যে ৬০ প্রজাতির ৭০,০০০ বনজ ও বাকি সব ফলদ গাছ লাগানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। রাউজানের যতগুলো রাস্তাঘাট রয়েছে এইটা সহ জনগণের যে বাড়ির আঙ্গিনা সেটাও পর্যন্ত এই আমাদের বৃক্ষরোপণের আওতাভুক্ত। পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই বলে জানান স্থানীয় সংসদ সদস্য। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যে সমস্যাটা হচ্ছে, একমাত্র হচ্ছে যে আমরা কিভাবে পরিবেশকে রক্ষা করতে পারি। আমি মনে করছি উই হ্যাভ স্টার্টেড and somebody will carry it. বৃক্ষরোপণ, জাতীয় পরিবেশ, কৃষি সহ ৬ ক্যাটাগরিতে বিভিন্ন সময় জাতীয় পদক পান সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। দলীয় চাপের মুখে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন জো বাইডেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, শারীরিক পরিস্থিতির অবনতি হলে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি পুনর্বিবেচনা করবেন। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে জো বাইডেনের সরে দাঁড়ানোর দাবি ক্রমে জোরালো হচ্ছে তার নিজ দল ডেমোক্রেটিক পার্টিতেই। তার উপর থেকে সমর্থন তুলে নিচ্ছেন একের পর এক প্রভাবশালী ডেমোক্র্যাট নেতা। এবার বাইডেনকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানালেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান অ্যাডাম শিফ। অন্যদিকে মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার বলেছেন, নির্বাচন থেকে বাইডেনের সরে যাওয়া দেশ ও দলের জন্যই ভালো হবে। বাইডেনকেও তিনি এই কথা জানিয়েছেন। প্রেসিডেন্ট বাইডেনকে আগামী নির্বাচন নিয়ে সতর্ক করেছেন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসিও। এক প্রতিবেদনে সিএনএন বলছে, ট্রাম্পের সঙ্গে লড়াই জিততে পারবেন না বাইডেন। জরিপের এসব তথ্য প্রেসিডেন্টকে জানিয়েছেন পেলোসি। একই সঙ্গে বাইডেনের কারণে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের ভরাডুবি হতে পারে এমন কথাও বলেছেন সাবেক এই স্পিকার। নিজ দলে এমন চাপের মুখে প্রথমবারের মতো নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন জো বাইডেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, শারীরিক পরিস্থিতির অবনতি হলে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি পুনর্বিবেচনা করবেন। এই সাক্ষাৎকার প্রচারের কয়েক ঘন্টা পরই এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, আবারও করোনায় আক্রান্ত হয়েছেন প্রেসিডেন্ট। সংক্রমণের লক্ষণ দেখা দেয় দ্রুত তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পজিটিভ হয় পূর্ব নির্ধারিত নির্বাচনী প্রচারণা বাতিল করা হয়েছে। গেল ২৭ জুন প্রথম বিতর্কে মুখোমুখি হন বাইডেন ও ট্রাম্প। এতে ৮১ বছর বয়সী বাইডেন ট্রাম্পের প্রশ্নবাণে জর্জরিত হন। এরপর থেকে নিজ দলের ভেতর ও বাইরে তার প্রার্থিতা প্রত্যাহারের দাবি উঠতে শুরু করে। রাহানুল রানা, সময় সংবাদ। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশ। মারা গেছেন অন্তত ৪৭ জন। বিচ্ছিন্ন আছে বিদ্যুৎ সংযোগ। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো ঘরবাড়ি।
বিধ্বস্ত ঘরবাড়ি, নেই বিদ্যুৎ সংযোগও। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এমন অবস্থা আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে। বন্যায় বহু মানুষ হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলটির কয়েকশো ঘরবাড়ি। আগামীতে প্রাণহানি ও ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর। কৃষি জমির ক্ষতি আর শুকনো খাবারের সংকটে বিপাকে পড়েছেন বাসিন্দারা। স্থানীয়দের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গত এক দশকে সবথেকে বেশি ক্ষতি হয়েছে অঞ্চলটির। 2 মাস আগের বন্যায় বাস্তুচ্যুতরা এখনও সংকট কাটিয়ে উঠতে পারেননি। এ অবস্থায় আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে সহায়তার আবেদন জানিয়েছেন তারা। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর। যুক্তরাষ্ট্র বিশ্বকাপ আয়োজন করে এবার ক্ষতির মুখে পড়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ভারতীয় বেশ কিছু গণমাধ্যমের দাবি, প্রায় 160 কোটি রুপি আর্থিক ক্ষতি হয়েছে আইসিসির। কলম্বোতে কাল থেকে শুরু হতে যাওয়া আইসিসির বার্ষিক সম্মেলনে এই বিষয়টি নিয়ে বিস্তারিত খতিয়ে দেখবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এবারে টি-20 বিশ্বকাপ নিয়ে শুরু থেকেই ছিল নানা সমালোচনা। আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের ওপর সন্তুষ্ট ছিল না বিশ্বকাপে অংশগ্রহণকারী কোনো দলই। ছিল না পর্যাপ্ত অনুশীলনের মাঠ, অপ্রস্তুত পিচ, এমনকি অভিযোগ উঠেছিল ক্রিকেটার টিম ম্যানেজমেন্টের নানা সুযোগ সুবিধা নিয়েও। অব্যবস্থাপনার মধ্য দিয়ে শেষ হয়েছে টি-20 বিশ্বকাপ 2024-এর আসর। তবে এবার বিশ্বকাপটা যেন মরার উপর খাড়ার ঘা হয়েছে আইসিসির। একে তো সমালোচনার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে, দ্বিতীয়ত বাজেটের চেয়ে বেশি খরচ হওয়ায় আর্থিক ক্ষতির মুখে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ভারতীয় বেশ কিছু গণমাধ্যমের দাবি, প্রায় 160 কোটি রুপির মতো ক্ষতি হয়েছে আইসিসির। শুক্রবার কলম্বোয় শুরু হতে যাওয়া আইসিসির বার্ষিক সম্মেলনে অতিরিক্ত খরচ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী প্রাথমিকভাবে একটি খসড়া হিসেব হাতে এসেছে আইসিসির, যেখানে দেখা গেছে শুধু খরচই বেশি হয়নি, লাভের বদলে ক্ষতির পরিমাণই বেশি। এর আগে কখনোই ক্রিকেটের এত বড় ইভেন্ট আয়োজন করেনি যুক্তরাষ্ট্র, যে কারণে আগে থেকেই কিছুই প্রস্তুত ছিল না সেখানে। অস্থায়ীভাবে স্টেডিয়াম নির্মাণ করায় খরচ বেড়েছে দ্বিগুণ। বিশ্বকাপের নিউ ইয়র্ক প্রজেক্ট ছিল আইসিসির ইতিহাসের সবচেয়ে খরচবহুল প্রজেক্টগুলোর একটি, যা আগেই প্রকাশ্যে এসেছিল গণমাধ্যমে। মাত্র 106 দিনে নাসাউ স্টেডিয়াম নির্মাণ করা হয়, যেখানে ভারত পাকিস্তানের মতো বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আলাদা করে ড্রপিং পিচ এনে বসানো হয় নাসাউ কাউন্টি স্টেডিয়াম মাঠে, যা ছিল বেশ ব্যয়বহুল। এদিকে কদিন আগে টি-20 বিশ্বকাপ আয়োজনে বিশৃঙ্খলা, অতিরিক্ত খরচের অভিযোগে আইসিসির শীর্ষ 2 কর্মকর্তা, হেড অফ ইভেন্ট ক্রিস টেটলি এবং মার্কেটিং ও কমিউনিকেশনের মহাব্যবস্থাপক ক্লিয়ার ফার্লং পদত্যাগ করেন। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ। এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কোটা সংস্কারে আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী, জানালেন আইনমন্ত্রী। আপিল বিভাগে শুনানি এগিয়ে আনতে রোববার আবেদন করবেন অ্যাটর্নি জেনারেল। কমপ্লিট শাটডাউনে বিক্ষোভ সংঘাতে অচল ঢাকা, আন্দোলনকারী পুলিশ, দফায় দফায় সংঘর্ষ, ব্র্যাকসহ বিভিন্ন ইউনিভার্সিটিতে উত্তেজনা, বিভিন্ন স্থানে নিহত 3। এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় আগামী 21, 23 ও 25 জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত, পরবর্তীতে জানানো হবে নতুন তারিখ। এই ছিল সময় সংবাদ। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন সজল মিত্র রিচার্ড। আপনাকে ধন্যবাদ। বাংলা সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।